আপনার বয়স কত? আমার এই 109 বছর বয়স। 109 বছর? হ্যাঁ। আমরা এসেছি কৃষকগঞ্জ বাজারে। সান্যাল জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে সাধারণ কৃষক ও নিম্ন শ্রেণীর হিন্দুরা মিলে একটি বাজার তৈরি করে, যে বাজারের নাম হয় কৃষকগঞ্জ বাজার। আজকে জানবো কৃষকগঞ্জ বাজারের আদ্যপান্ত। চলুন লোকালেন্সের সাথে থাকুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফজলুল হক। আমি কৃষকগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী। আমি মূলত কৃষকগঞ্জ বাজারে 2013 সালে দোকানটা দিয়েছি। তখন থেকে কেনাবেচা করতেছি। 2013 সাল, 14 সাল, 15 সাল খুব ভালো বিজনেস করতাম। তারপরে ধীরে ধীরে একটু সমস্যা হয়ে যাচ্ছে, কেনাবেচা একটু কমে যাচ্ছে। আর আমাদের বাজারটা অত উন্নত না, একটা ব্যাংক ব্যালেন্স নাই। তার বাদে আশেপাশে অনেক দোকান বাজার হয়ে গেছে, মোড়ে মোড়ে দোকানপাট হয়ে গেছে। আমাদের বাজারটা এখন খুবই মানে আগের চাইতে একটু কম চলতেছে আর কি। তারপরে আমাদের বাজারটা 16 স্টেশনের চাইতে আগেরকার বাজার এবং জাঁকজমক ছিল। বাট 16 স্টেশন একটা বাজার, ওখানে ব্যাংক হয়েছে না, আমাদের বাজারে কোনো ব্যাংক ট্যাঙ্ক নাই। আমাদের এলাকাটা হচ্ছে কৃষিপূর্ণ এলাকা, আমাদের লোকজন সব কৃষক। বাজারটার নাম হচ্ছে কৃষকগঞ্জ বাজার, কৃষকদের বাজার আর কি। কৃষকরা চাষবাস করে বাজারে নিয়ে আসে পণ্য, কিন্তু কেনার লোক নাই। তারাই আসে, কিনবে কারা? বহিরাগত লোক খুবই কম আসে। আর যাতায়াত ব্যবস্থা একটু ভালো হওয়ার কারণে, ঘাটিনে ব্রিজটা হওয়ার কারণে এখানকার লোক সুলভ মূল্যে উল্লাপাড়া যেতে পারে। যার কারণে ভালো কিছু বাজার করতে চাইলে পারে উল্লাপাড়া দেখে না আর কি। আমাদের এখানে ওরকম বাজার কাটা খুব কম করতেছে আর কি, এই অবস্থা। আমার আগে আমার বাবার তাঁত ছিল, আগে তাঁতের ব্যবসা জাঁকজমক চলতো। ওখান থেকে আমাদের দোকানপাটগুলো কেনা। বাট এক পর্যায়ে তাঁতের ব্যবসা অনেক ধস খাওয়া যায়, খুব কম চলে। বহিরাগত হয়তো দেশের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য। যার কারণে তাঁতের ব্যবসাটা অফ করে দিয়ে আমরা এখন আপাতত গার্মেন্টসের দোকান দিয়েছি। এক দোকানের ভিতরে অনেকগুলো পণ্য উঠাইছি, তবুও ওরকম কেনাবেচা আমরা সাড়া পাচ্ছি না। আমাদের পণ্য সব দেশে যাইতো, হয়তো ইন্ডিয়া যাইতো, আরও অন্য দেশে যেতে পারে। আমরা সাদাতপুর হাটে বিক্রি করতাম আর কি, ওখানে ইন্ডিয়ার পার্টিরা বেশি আসতো। আমার নাম হলো মোহাম্মদ মজনু মিয়া, আমার বাড়ি হলো এই কাশীনাথপুর। আমরা ময়মুরবির কাছে যেভাবে শুনছি যে এই এলাকার লোক যখন পুরান হাট খোলা ছিল, বাজার ছিল, হাট ছিল, তখন এই এলাকার লোক ওই পাশ দিয়ে যাবেন নিলে পারে ওই ছাতা যদি মাথায় থাকতো তখন তাদেরকে জুতা দিয়ে লাথি মারতো। বেটা জুতো, ওই ছাতা বন্ধ কর। আবার জুতো যদি পায়ে থাকতো, জুতা হাতে নে জুতো হাতে নে। হ্যাঁ, এরকম ভাবে তাদেরকে অত্যাচার করতো। যখন তারা এরকম প্রতিদিনই এরকম মানে ইয়ার মধ্যে পড়ে গেল, হ্যাঁ, অনাচারের মধ্যে পড়ে গেল, তখন তারা বললো যে আমরা আর ওই দিকে যাবো না। তারা আর ওই দিকে যাবে না। তখন করলো কি, এখানে একটা, এই জমিটা হলো একটা কৃষকের একটা জমি ছিল। হ্যাঁ হ্যাঁ, নুরাল কাজী। হ্যাঁ, তো তখন তারা বললো যে আমার এই জমির উপরে তোরা হাট বাজার বসা। তখন বলে বড় বড় মিটিয়া এগুলো ছিল। আগে তো মুগুর দিয়ে বাইরে দিত, এখন তো আর সে সিস্টেম নাই, এখন অন্য সিস্টেম। তো যাই হোক, এই ধীরে ধীরে ক্রমে এই বাজারটা, হ্যাঁ, তখন থেকে এইভাবে শুরু হইলো আর কি। শুরু হয়ে এখন কৃষকগঞ্জ বাজার। তখন ওই কৃষকের বাজার, কৃষক নাম দিল, ওই বাজারের নাম দিল কৃষকগঞ্জ বাজার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি, কৃষকগঞ্জ বাজারের একজন দোকানদার। তো এই কৃষকগঞ্জ বাজার যে প্রথম কিভাবে হয়েছে সেটা আমি বলতে চাচ্ছি আর কি। যে আগের এই বাজারটা ছিল সলভ আপনার বড় বাড়ি আর কি, পুরানা হাটখোলা, ওইখানে মূল বাজার ছিল। সেখান থেকে সেই বাজারটা এইখানে এই কৃষকগঞ্জ বাজারে কিভাবে আসে আমি সেই কথাটাই বলতে চাচ্ছি। তো প্রথম হচ্ছে যে আপনার ওই একজন বৃদ্ধ মানুষ, সে গাভী গরুর দুধ নিয়ে আসে। সেই দুধটা ছিল পাতলা। তো একজন বাবু সেই একটা মেশিন ওই এর ভিতরে, বালতির ভিতরে দিয়ে দেখে যে দুধটা পাতলা। তো তখন ওই বালতিটা সহ তার মাথার উপরে আর কি এটা ঢেলে দেয়। দিলিকালে সে অনেক অপমান বোধ করে। তো এখানকার যারা মুসলিম যা ছিল তারা বলল বাবুদের কাছে, এটা একটা বিচার দিল যে দেখেন আমাদের মুসলিমরা এরকমভাবে এই দুধ নিয়ে আসছে, আর সেই দুধ পাতলা হওয়ার কারণে
তার মাথার উপর ঢেলে দিছে, এটা একটা বিরাট অপমানজনক। তো সেজন্য সে বললো যে তাহলে আচ্ছা ঠিক আছে, এই তারা বললো যে এটার ভিতরে পানি দেওয়া হয়েছে দুধের ভিতরে, এই জন্যই আমি ঢেলে দিছি। তো বললো আচ্ছা ঠিক আছে, গতকালকে আপনার ওই গাভীর সহ এখানে এনে দুধ পানানো হবে। তো তখন তাই করা হলো যে আপনার গাভীটা নিয়ে এসে সেই বাজারের ভিতরে ব্যান্ডের সেখানে দুধ পানানো হলো, এবং সেখানে দেখা গেল যে সেই আগের মতোই মেশিন ডুবে গেল, মানে দুধটা পাতলা খুবই। তো তখন বললো যে আচ্ছা এটার আমরা বিচার চাই। তখন এটা আগেকার বাবুরা অনেক প্রভাবশালী লোক ছিল, তারা জমিদার ছিল, এই জন্য তখন বিচার তারা করলো না। তখন আমাদের এখানে এক কাজী সাহেব নামের এক লোক ছিল, তিনি বললো যে তাহলে আমরা এখানে একটা আলাদা বাজার করবো, যেখানে আমরা বিচার পাচ্ছি না বা নির্যাতন হচ্ছি। সেই জন্য এই কিশোরগঞ্জ বাজার, তখন কিছু মুসলিম সহ যারা নিম্নগামীর কিছু হিন্দুরাও ছিল এখানে, যেটা সঠিক কথা, সবাই মিলে এই বাজারের নাম দেয় কিশোরগঞ্জ বাজার। তখন আস্তে আস্তে যখন দোকানদাররা সহ মুসলিম জনগোষ্ঠী সহ সবাই যখন মিলিতভাবে এখানে আস্তে আস্তে, এটা ছিল একটা আসলে মূলত ক্ষেত ছিল, দোপা জায়গা ছিল, সেখানে তারা তাৎক্ষণিকভাবে সাথে সাথে আপনার ওই ইটামঙ্গল ছিল আগে, ওইগুলা দিয়ে সমান করে একটু সমান করে কিছু মাটি মুটি ফালা হালকা উঁচা করে সেখানে আস্তে আস্তে কিছু দোকান পাশার করে, এমনিভাবে টং হিসাবে আর কি, টং দোকান যে ছিল আগের দোকান, সেই টং দোকান করে, এবং সেখান থেকে সেই বাজারের নাম হয় কিশোরগঞ্জ বাজার। সাক্ষাৎকার পর্বটি নিতে নিতেই আমরা খোঁজ পেলাম 109 বছর বয়সী একজন বৃদ্ধার। চলুন আমরা ঘুরে আসি তার কাছ থেকে এবং দেখে আসি সান্যাল জমিদার বাড়ির ধ্বংস অবশেষ ইতিহাসের পৃষ্ঠা থেকে। বুঝছেন, এই রাস্তাটাই ঘোড়া দৌড় পারতো। বাবুদের এই জায়গাতে হাতি বান্ধা থাকতো, ঘোড়া বান্ধা থাকতো, ভাল্লুক বান্ধা থাকতো। বাবুদের হাতি পাগল হয়ে গেছিল, তারা গুলি করে মেরে ফেলা দিচ্ছে, এটা অপমান আছে। এইটাই 505 দাগ সলভ বড়বাড়ি, এই জায়গা থেকে জুতা খোলা লাগতাম, এখান থেকে শুরু। এই বাবুদের মতন এরাই হচ্ছে, মনে করেন ওই চণ্ডী ঠাকুর নাম ছিল চণ্ডী সান্যাল, এরাই হইতেছে 10 জন। মাসি একটু থাকিস, এরাই হইতেছে 10 জনের একজন। ও, এরা বিদ্রোহী কৃষকদের সাথে আসছিল, এরা কৃষকদের সাথে, এখানকার জনগণের সাথে, ওদের সাথে নাই। ও, ওই এই কারণে এরা এখানে থেকে যেতে পারছে। হ্যাঁ, এখানে এখনো আছেই তারা, এখনো এদের সম্পত্তি এদের নামে ঢামে আছে, কিন্তু ওই দেখে খাওয়া দাওয়া করতেছে এদের শরিকের সম্পত্তিতে। এটা হলো কালীবাড়ির পুরানা আপনার শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, আমাদের এইখানকার অনেক গল্প আছে যা এখনকার প্রজন্মের লোকেরা জানে না আর কি। কিন্তু সেই গল্পগুলোর মধ্যে অনেক ভালো জিনিস আছে, অনেক খারাপ জিনিসও আছে, বুঝতে পেরেছেন? এক সময় আপনাদের এই পরিবারের আপনাদের এই বাড়ির একটা এলাকাতে বিশাল বড় প্রভাব ছিল। সেই প্রভাবটাতে তারা নানানভাবে মানে সাধারণ মানুষেরা অনেক কিছু গ্রহণ করে না, এবং এই বাড়ির মানে মানে অনেক যারা জমিদার ছিলেন তাদের দাপটে বাঘে মশে এক ঘাটে জল খাইত।
তো মানুষ হেঁটে যেতে পারে না, মানে দুটো পায়ে যেতে পারে না। এক মিনিট, আমি একটুখানি এটা আপনার এখানে একটু কি করে দিই। তারপরে কি 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 হলো এটা? তো হেঁটে যেতে পারে নাই, দুটো পায়ে যেতে পারে নাই, ঘোড়া উঠে যেতে পারে নাই, সাইকেলে চড়ে যেতে পারে নাই, খুব করছে। তারপরে মানুষ দূরে দূরে নিয়ে এসে কাছে করছে, রাতে খাওয়া দাওয়া শোয়া আছে কাটেছে, ওই যে কালিক দিছে। কালীর ওখানে নর বলিও দিত। হ্যাঁ, 108টা নর বলিয়েছে, তার মধ্যে 7টা হয়েছে, 7টি জামাই বলি দিয়ে ফেলে, ওগার মেয়ের জামাই বলে দিয়েছিল। তার থেকে আর বলি বন্ধ, তাও বন্ধ ছিল না। ওই একটা হাজির ছেলে যাবেন লাগছিল, তার ধরে নিয়ে এসে বাঁধে ওই মুখ টুক বাঁধে কাতলা মধ্যে দিছিল। তখন কালি ফ্রিজ দিছিল, বললো যে মানে কালি কাছে মানুষা করতেছে, কালি তুমি দৌড়া, আমি জানি এই কাতলা থেকে পাইছে উঠবে, কালকেই তোমাকে 108টা পাঁটা দেবো। তখন ওই 108টা পাঁটা দিছিল কালি, ওই কালি তখন বই মুখে ছিল। হয় তখন ওই হাজির বেটা 108টা পরের দিনই পাঁটা দিয়ে হাজির বেটা বেঁচে গেল। তারপর ঠিক কালি বই মুখে গেল, আর বুঝাই হলো না। এখন এখানকার কৃষকরা মানে হিন্দু এবং মুসলমান নিম্ন বর্গের, নিম্ন শ্রেণীর মুসলিম এবং হিন্দু চাষিরা, তারা তো এই অনাচার থেকে বাঁচার জন্য তারা তো বিদ্রোহ করা শুরু করলো। হ্যাঁ, এবং বিদ্রোহ করলো, তারা আলাদা একটা বাজার পর্যন্ত করে ফেললো আর কি, কৃষকগঞ্জ বাজার। এখন কৃষকগঞ্জ বাজার করার পরে তো এখন তো তখন এখানকার যারা মানে সান্যাল জমিদার যারা ছিলেন, তারা তো আর টিকতে পারলেন না। ওই তো হলো, ওরা ওখানে জরিমানা করলো, সবগুলো লেগে জরিমানা করলো। তখন জরিমানা কি হলো, স্যান্ডেলদের 2 পয়সা জরিমানা, 2 পয়সা 3 কিস্তিতে শোধ। এই যখন বললো, তখনই তারা দেখলো যে আমাদের তো আর সম্মান নেই, আমরা আর এখানে থাকবো না। তখন তারা ছুটে গেল। চাষিদের সাথে আপনাদের এই সুসম্পর্ক কেন হলো? তারা ভালোবাসলো যে পড়ছে, তার শ্বশুরা করছে, শরিকিয়া করছে, এরা তো কিছু করেনি, ও এই জন্যে তারা মানে ভালোবাসে। আপনারা ওই এই অনাচারের সাথে আপনারা ছিলেন না? না না না, আমাদের অনেক পূর্বে তা হয়ে গেছে। ও, তখন চাষিরাও এটা মনে করলো যে এরা তো আমাদের সাথে এদেরই সম্পদ, এরাই থাকবি। তখন তারা চলে গেছে, এখন এরা রয়েছে, এরা থাক। আচ্ছা, আপনার একটু পরিচয় বলেন। কি পরিচয়? মানে আপনার নাম কি এবং আপনি কোন বাড়ির মানে? আমি এই বাড়িরই 14 শরিকের বাড়িতে বউ, আমি এই বাড়িরই বউ। আমার শ্বশুরের নাম হলো মাখনানন্দ সান্যাল। মাখনানন্দ সান্যাল। হ্যাঁ, আনন্দ সান্যাল। আর আমার স্বামীর নাম হলো চণ্ডীদাস সান্যাল। আপনার বয়স কত? আমার এই 109 বছর বয়স। 109 বছর? হ্যাঁ। আপনার মানে আপনার স্বামী কতদিন আগে স্বর্গীয়? মানে 30-35 বছর হলো। আপনার মানে স্বামীও কি মানে না না না, সে ইয়ে ছিল না, ভালো লোক ছিল। আমার শ্বশুরও খারাপ ছিল না। 14 শরীর যে খারাপ দেখে, এই যে সবাই খারাপ তা না, ওর মধ্যে কত ঠান্ডা গুন্ডা ছিল। এই যারা ভালো ছিল তাদের পেটের থেকে যেগুলো বাড়াইছে সেইগুলাই খারাপ, তারা ভালোই ছিল। আচ্ছা, এখন ঘটনাটা হলো যে এখন জামাই বলে দিল। জামাই বলে দিছে? হ্যাঁ, জামাই পূজা দেখতে আসতেছে মেয়ে এখানে। হ্যাঁ, এদিক পুজো হইতেছে, ওদিক জামাই রাস্তা ডুবে নিছে, মানুষ ডুবে বাড়াইছে ওরা। যখন আমি কথাটা বলি, শিয়ার থেকে নাটোর থেকে মেয়ের বাড়িতে ডাকাত দিবে না, তারা স্যান্ডেলরা। জামাই বাড়ি নাটোর, মা ভবানীর বাড়ি ডাকাত দিল। ডাকাত দিয়ে বললো যে তোমার ইয়ে চিনি কলা দেবো, আমরা ডাকাত দিয়ে তাদের বাড়ি। ওরা ডাকাত দিয়ে বাড়াইছে, তখন করলো যে চিনি কলা দিছে। বললো যে এত ইয়ে যখন দৌড়াই ইয়ার এ কালীকে আমরা ছবনা নিয়ে যাব। তখন কালী নিয়ে আসে এখানে,
এই কালী তো এরা বানায় না, এটা হলো সেই নাটোরের রানী ভবানী রানী ভবানী। তারপরে কালী কালী বিগ্রহটা, কালী মূর্তিটা এখানে নিয়ে আসে। নিয়ে আসলে মানে কালী মূর্তি, কালী কইতেছে যে এই আমার তুই আয়, তোরা ডাকাত টোকের কাছে আমি থাকবো না। তখন কইছে তুমি কি চাও? বললে আমি 108টা নরবলি চাই, আমাকে যদি রাখিস জোর করে তাহলে 108টা নরবলি দেবো। আমরা তাই দেবো। তার থেকে সব মানুষ ধরে ধরে বলি দিচ্ছে, তাছাড়া এমনি বলি দেয়নি। এটা এই নরবলি যে দিতেন, তার জামাইকে কেন বলি দিলেন? আচ্ছা, সেই বলি দেওয়া তো দেখে জামাই পূজা দেখতে আসতেছে, এরা আবার মানুষ ধরে বাড়াইছে, তো পূজা আরম্ভ হয়ে গেছে, মানুষ লাগবে এখন পূজায়। তখন ওই জামাই আসবে দেখছি কামলা ফয়লা সব নৌকাতে ঝেপে নেমে গেছে। জামাই কেমন করবি, জামাই খায় আসে আর অমনি মুখ বাঁধছে যায়। ওরা কি চিনতে পেরেছিল? না, মানে জামাইকে চিনতে পারেনি? না, কথা বলতেই পারে নাই। অমনি ধরে নিয়ে এসে ওই চান করা বলে দিছে জামাইকে, বলি দিয়ে মুন্ডু ওখানে দিছে। তখনই মিয়া পুজো দেখতে আসছে বাড়ির মধ্যে থেকে, এসে দেখে তার স্বামী। তখনই মিয়া চিক্ষুর দিয়ে ঠাসা পড়ে গেছে, বাবা হয় আমার স্বামী মারলে। তখন সবাই দেখে যে জামাই কেটে ফেলা দিয়ে কী করবি, তখন বলি বন্ধুই হয়ে যাবি। এর মধ্যে ওই যে হাজির ছাওয়াল থেকে লাগছিল, সেই হাজির ছাওয়ালে নিয়ে এসে বলি দিবেন নিয়ে কালী হইলে বই মুখ, আর কালী ওরা বলি নিল না, ওরা আর তোবার বলি চাই না। জামাই বলি শেষ। কালী দেখলো যে সবাই নিয়ে এসেছে, সগরের ছাওয়াল নিয়ে এসেছে, ধরে ধরে বলি দিস। তোর দেখে একসাথে দুটো, মানে ব্রাহ্মণের মেয়ার বিয়েও দেওয়ার জন্য নাই, সারা জীবন সে বুঝবা ঘরে থাকি, আর স্বামী তারকে মরে গেল। তো এইটা কেন, এই যে বলিটা দেওয়ার পরে এটা তো বলি বন্ধ হয়ে গেল, ওই যে যিনি মানে বলি দিলেন উনি আপনার কি হয়? উনি তো খারাদার। না না না, আমি বলতেছি যে যখন আমার শ্বশুরের বংশই, ওরা স্যান্ডেলি ওরা। না, আপনার মানে আপনার শ্বশুরের কত পুরুষ আগের গল্প এটা? অনেক আগে, আমরা দেখিনি। আপনারা কার কাছ থেকে শুনেছেন? আমার শ্বশুরের কাছ থেকে শুনছি, আমার শ্বশুররা জানি। শ্বশুরের কাছ থেকে গল্পটা হ্যাঁ হ্যাঁ, শুনেছেন? গল্পটা শুনছি। আচ্ছা, আপনারা মানে আপনি যখন বউ হয়ে এই বাড়িতে আসেন তখন আপনি কি রকম এই অবস্থা দেখেছিলেন? তখন অবস্থা ছিল, এখানে বাড়ি টাড়ি সভা ছিল, দালান টালান সভা ছিল, এদিক দিয়ে দালান ছিল, দই মোড়া বাড়ি ছিল, আমার বসত বাড়ি রই দেয়। আর এটা হলো কালীবাড়ি 14 শরিকের অংশ হয়ে দেয়। সবাই লেগে জায়গা দিয়ে 1.5 বিঘা জায়গা দিয়ে যে কালী বসাইছে এটা। আচ্ছা, এখানে কি কালী মূর্তি আগে ছিল? এখন তো মূর্তি দেখছি না। না, বিসর্জন দেওয়া হয়েছে, মাটির মূর্তি তো বিসর্জন দিয়ে আবার যখন পূজা হয় তখন। এই মূর্তিটা এখন ঢাকা জাদুঘরে আছে, নাই নাই, সেটা বিদেশ চলে গেছে, আচ্ছা, ঢাকা জাদুঘর তাহলে নেই। তাহলে এই কার নাম, এই যে মানে যেখানে ওই নরবলি দেওয়া হতো সেটা কোন মন্দিরে? ওই মন্দিরে। এই যে এটা। মানে এখন কে কে আছে আপনাদের ইয়েতে? আমার এখানে ছেলেরা আছে, ছেলের মধ্যে 2 ছেলে। এবার 2 বছর হলো আমার বড় ছেলে মারা গেছে, আর ছোট ছেলে আছে, আর মেজো ছোট ছেলে ছেলে কি ইন্ডিয়ায়, করে? আর ছোট ছেলে বিমান বাহিনীর চাকরি করে। বিমান বাহিনীতে চাকরি করে। এখন বাড়িতে কে কে আছে আপনার? আমার মেয়ে আর আমি থাকি। মেয়ের কি বিয়ে হয়েছে? বিয়ে হয়েছিল, স্বামী ছেড়ে দিছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে মেয়ে আর আপনি থাকেন। আপনার নাতিপুতি আছে? হ্যাঁ, ওরা কত নাতি বড়? নাতি নাতি বউ চাকরি করে, নাতির বউ চাকরি করে। বড় ছেলের ছেলে মেয়ে। আচ্ছা, তারপরে মেয়েরা আছে, সব বিয়ে হয়েছে জায়গায় জায়গায়। বগুড়া বিয়ে হয়েছে, সিরাজগঞ্জ বিয়ে হয়েছে, বরিশাল বিয়ে হয়েছে। মানে নিজের এখানে তাহলে মেয়ে তারা আপনি মিলেই রান্না বান্না করে খান? হ্যাঁ হ্যাঁ এটা ইটি করে। হ্যাঁ। আর জোর জমি? দুধ দেয় না, বেদহল সব খাইতেছে। 450 বিঘা জমি একটু আমরা পাই না, এই পুকুরটাই দেয় না, জোর করে খাই। এই পুকুরটার কি এই কালীর নামে তোমাদের? কালীর নামের পুকুর। এই পুকুরটা কে ই করে? এরা হ্যাঁ, আবার 2জনের দখল আছে, আর ওদিকে যে অন্ধপুষ্কিনী আছে সেটাও আর একজন দখল করে খেতেছে। আপনার 400 বিঘা জমি আপনাদের নামেই ছিল? ছিল সেটা আপনাদের আর দখলে নাই? না, বেদখল? কিছুই নাই, আমরা সব খালি হাত। খালি এই বাড়িটুকু, কালী বাড়িটুকু নিয়ে রয়েছে। আমাদের যে বসত বাড়ি ছিল, সে বসত বাড়িটা আমাদের দেয়নি। আমরা শুধু এই কালীর যে জায়গা, এইটুকু
14 শরিকের যে জায়গা, এই 14 শরিকের যেটুকু পিছনে পিছনে সব বাগান টাগান যত আছে সব বসত বাড়ি। আচ্ছা, বসত বাড়ি এইটু? হ্যাঁ ওইটুকু না, বরাবর। না না, এখন যে জায়গায় বসবাস করছে সেই বাড়িটা কতটুকু? এখানে 1.5 বিঘা, 1.5 বিঘা, 1.5 এই বিঘা। বাড়ির ভিতরে করেছিল, তখন তারা দেশীয় পণ্য তৈরি করার জন্য চরকা করতো এবং ভারতের ফ্লাগের সাথে, পতাকার সাথে ওই চরকার অংশটাই কিন্তু আছে। আছে আছে, হ্যাঁ। আমি ওইটা মনে বুঝছি করছি আপনি কি ওটা- বলতেছেন। আমি কবিরাজি করি তো, আচ্ছা ঠিক আছে, এই জন্য রাখি। তাহলে ওর ভিতরে ঠাকুর দেখছেন, না ভিতরেও আছে ঠাকুর। আমার স্বামী তৈরি করে চেয়ে গেছে, ওইটা আমি আছি। ওই জায়গায় এই নর্মাতা আছে। আচ্ছা চলো তো ঠাকুর ওখানে হ্যাঁ, এখানে এই যে, বাতি আছে, বাতি একটু আছে, বাতি দেছে মাসি, আলোটা জ্বালাবে। মাসি একটু বাতি দাও। আমার বাবার নাম হলো শ্রীযুক্ত বাবু চন্ডীদাস সান্যাল, আর আমার বড় ভাইয়ের নাম ছিল সুখদেব সান্যাল, আমার নাম মীরা সান্যাল। মানুষ কয় না যে বেশি বাড়লে পারে তখন তার পতন এসে যায়, তো আমাদের বাবুরাই মানুষ কেটে কেটে অতিরিক্ত করে ফেলাইছিল, এই জন্যে আজ তাদের সম্পূর্ণ সম্পত্তি ফালা রেখে দিয়ে চলে যাওয়া লাগছে। এই আর সম্পত্তি আমাদের যাও আছে, আমরা ওইসব সম্পত্তি আমরা ধরতে যাব না, কারণ আমরা হইলাম হিন্দু মানুষ, আমাদের এখানে শৈশরিক কেউ নাই। এখন আমরাই অল্প কয়েকজন, এক ঘর সিরাজগঞ্জ আছে, এক ঘর রাজশাহী আছে, এক ঘর নাটোর আছে, আর আমরা এই জায়গায় আছি, এই আমরা আছি এখানে। মানে যখন আমরা ইতিহাস পড়ে যেটা জেনেছি তা হলো যে যখন সান্যালদের নিপীড়ন থেকে, সান্যাল জমিদারদের নিপীড়ন থেকে বাঁচার জন্য চাষিরা যখন আলাদা আয়োজন করে, সেই আলাদা আয়োজনে তারা একটা কৃষকগঞ্জ বাজার, কৃষকগঞ্জ বাজার যখন তারা তৈরি করে, তখন এই জমিদাররা ওই আয়োজনের সাথে হিন্দু, নিম্নবর্গের হিন্দু চাষিরা এবং মুসলিমরা যৌথভাবে এই জমিদারদের বিরুদ্ধে একটা মানে আন্দোলন গড়ে তোলে। তখন এই আন্দোলনটাকে বিভক্ত করার জন্য জমিদাররা এটা বলে যে তোমরা হিন্দু, তোমরা তোদের সাথে মিশবা কেন? তখন নিম্নবর্গের হিন্দুরা জমিদারদের এটা জবাব দিয়েছিল যে বাবু, তোমাদের সাথে তো আমাদের সমাজ জামাত না, আমরা থাকি হলো মুসলিমদের সাথে, তাদের সাথে আমাদের সুখ দুঃখে আমাদের একসাথে মিলে থাকতে হয়, তো সুতরাং আমরা ওদের সাথেই মিলবো। আর তোমরা তো, আমরা হিন্দু হলেও
তোমাদের ছেলের সাথে আমাদের মেয়ের, আমাদের ছেলের সাথে তোমাদের মেয়ের বিয়ে টিয়ে তো হয় না, হবেই না, আমরা কল্পনাই করতে পারি না। কিন্তু আমাদের সকল সুখ দুঃখে পাড়াপড়শির মতো মিলেমিশে থাকি হলো নিম্নবর্গের নিম্নবর্গের হিন্দুরা থাকি হলো মুসলিম চাষিদের সাথে। সুতরাং ওরাই আমাদের তোমাদের চাইতে বেশি আপন। সেই নিরিখে এই সাম্প্রদায়িক বিভেদের জায়গাটা আর কোনো মানে পানি পায় না, হালে পানি পায় না। এবং হালে পানি না পেয়ে তারা করে কি, ওই এখানে হিন্দু মুসলিম মিলে যৌথভাবে তারা এই লড়াইয়ের অংশ হিসেবেই কিশোরগঞ্জ বাজারটা গঠন করতে সক্ষম হয়েছিল। এবং এখানে কোনো সাম্প্রদায়িক বিভেদের কোনো জায়গা তারা পা দেয়নি, এবং তারা এইভাবে তারা এই লড়াইটা করেছিল। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে এই মানে কিশোরগঞ্জ বাজারের যে ইতিহাসটা, সেই ইতিহাসের সাথে জড়িয়ে আছে হলো এখানকার একটা কৃষক বিদ্রোহের এবং জমিদারদের বিরুদ্ধে কৃষক বিদ্রোহের একটা আখ্যান। এবং সেই আখ্যানের সর্বশেষ অংশ হিসেবে যা আপনারা দেখলেন, সর্বশেষ মানে তার বংশের হিসেবে এই দিদিমা আছেন, তার সম্পর্কে তো আমরা শুনলাম। এবং আমরা এখন যা আছি এটাই তো অবস্থা আছে। এই যে স্থাপনাগুলো এখন দেখছি, বিশেষত এই স্থাপনাটা, এর আগে যে স্থাপনা দেখা গিয়েছিল, এইটা একটা হিস্টোরিক্যাল সাইট। এটা কয়েকশো বছরের পুরনো। সুতরাং এই শত শত বছরের পুরনো এই সাইটটা, এটা সংরক্ষণ করার জন্য এটাকে আরও পুনর্নির্মাণ করে সংরক্ষণ করা উচিত। এটা একটা ঐতিহাসিক নিদর্শনের অংশ হিসেবে থাকতে পারে। এইটা একটা দাবি উত্থাপিত হতে পারে, এবং এই দাবিটা উত্থাপিত হতে পারে, এবং এই দাবিটা উত্থাপন করাই উচিত বলে আমি মনে করছি আর কি। এবং সংশ্লিষ্টরা এটা দেখবেন। এবং আর একটা ব্যাপার হলো যে এই সর্বশেষ প্রজন্মটা যে এখনও রয়েছে, এই সর্বশেষ প্রজন্মের এদেরও নিজস্বভাবে, যেটা দিদিমা বললেন, 450 বিঘা জমি এবং এই যে পুকুরটা আছে, এই পুকুর সহ এদের ছিল, কিন্তু এই কোনোটাই এদের আর দখলে নাই, সব বেদখল হয়ে আছে। এটা একটা ব্যাপার যে তাদের বাড়ির পাশে তাদের নিজস্ব পুকুরটা পর্যন্ত কিন্তু তারা আসলে তাদের নিয়ন্ত্রণে ভোগ দখল করতে পারছে না। এটা তো হলো আমাদের এখানকার রিয়েলিটি। তো এই বিষয়গুলো আসা উচিত বলে আমার কাছে মনে হয়েছে। এবং সর্বশেষ এই জমিদার বংশের সর্বশেষ যে বাতিটা এখনও নিবু নিবু করে জ্বলছে, সেইটা আমরা এখানে লক্ষ্য করলাম। এবং সর্বশেষ কথা হলো যে এই হিস্টোরিক্যাল সাইটটা সংরক্ষণ করা, এবং তাদের যে সয় সম্পত্তি যা আছে এর উপরে তাদের যতটুক পাওনা হিসেব অনুযায়ী সেটা তাদেরই থাকা দরকার। এইটুকুই আমাদের বক্তব্য।